1867 সালে আইরিশ মেয়েটি যখন জন্মেছিলেন, তার পরিবার কি বুঝেছিল তাদের শিশুকন্যা আসলে তাদের দেশের মেয়ে নয়? বিদেশি সভ্যতাকে নির্দ্বিধায় ত্যাগ করে সে চলে আসবে গরিব ভারতবর্ষে। গরিব ভারতবর্ষের অসংখ্য অশিক্ষিত নারীর অনুপ্রেরণা হয়ে প্লেগ রোগীদের সেবা করতে, শুধুমাত্র এক গৈরিক বসন সন্ন্যাসীকে গুরু মেনে? না, যাত্রাটা অত সহজ নয়। সে তখন শুধু মানবী ছিল কোন সে মাহেন্দ্রক্ষণের সাক্ষাৎ তাকে মার্গারেট থেকে নিবেদিতা করেছিল। যা নিবেদন করা হয় তাহাই তো নিবেদিতা। তবে নিবেদিতা হওয়া ভীষণ কঠিন। গঙ্গার পূর্বমুখে বসে মনে হয়েছে, এই শান্ত স্নিগ্ধ বিকেলে মুখোমুখি বসে দু কথা যদি হতো তার সাথে, নিবেদিতার সাথে, তবে স্বামীজিকে আরও উপলব্ধি করা যেত। নিজের দেশ, নিজের দেশের মানুষ আচার বিচার ত্যাগ করে গেরুয়া সন্ন্যাসীর সাথে অন্য দেশে আসা, সেই দেশের কন্যা হওয়ার যাত্রাটা কতগুলো বিনিদ্র রাতের পরিকল্পনা। কতটা উপলব্ধি করলে, কতটা শ্রদ্ধা করলে বিবেকানন্দের মানসকন্যা নিবেদিতা হওয়া যায়? সেদিন কি তার পায়ের তলার মাটি সরে যায়নি? যেদিন তাকে তার গুরু বলেছিলেন, আমি মৃত্যুর জন্য তৈরি হচ্ছি। খাওয়ার পর পরম যত্নে শিষ্যার হাত মুছতে মুছতে যীশু খ্রিস্টের লাস্ট সাপার মনে করিয়ে দিয়েছিলেন। কি অসম্ভব শক্ত মনের মানুষ ছিলেন গেরুয়া সন্ন্যাসীর মানসকন্যা, যার আলোয় আলোকিত হয়ে তিনি তার দেশ ছাড়লেন, অন্য দেশকে নিজের মাতৃভূমি করে দুহাতে আগলে নিলেন। সেই গুরুর আকস্মিক মৃত্যু কতটা কঠিন হতে পারে, যে জ্বলন্ত চিতার চারপাশে প্রদক্ষিণ করতেও দ্বিধা হয়নি। নিবেদিতা হওয়া কঠিন। ভক্তি থেকে শ্রদ্ধা এবং শ্রদ্ধা থেকে ভালোবাসা, অতলান্তের গভীরে না গেলে সময়কে উপলব্ধি করা সম্ভব নয়। শত অপমান, শত লাঞ্ছনা সহ্য করেও থেকেছিলেন, কিন্তু গুরু যখন চলে গেলেন তখন শিষ্যার কি থাকা সম্ভব আরও কয়েক শত বৎসর? না, তেমন হলে ইতিহাস সৃষ্টি হতো না। বিবেকানন্দের পরেই নিবেদিতা নামটা আসতো না, কাল, আজ, আরও আগামীতেও।